আজ আমি এক্সপ্লেইন করব ধানুষ এবং কৃতি শ্যানন অভিনীত তেরে ইশকে মেয়ে মুভিটি। যারা রাঞ্জানা মুভিটি দেখেছিলেন তারা খুব ভালো করেই জানেন ধানুষের অ্যাক্টিং সম্পর্কে। এই মুভিটির কাহিনীও কোনো অংশেই রাঞ্জানার থেকে কম নয়। পুরো মুভিটির কাহিনী আপনাকে ইমোশনাল করে দেবে, সেটা গ্যারান্টি। তো চলুন আর কথা না বাড়িয়ে, স্পয়লার না দিয়ে সরাসরি চলে যায় মূল গল্পে। কাহিনীর শুরুতেই আমরা ভারতের সেরা পাইলট শঙ্করকে দেখতে পাই। আসলে সে এখানে একটা ফাইটার প্লেন নিয়ে প্রশিক্ষণে ছিল। হঠাৎ সে দেখে যে একটা চীনা প্লেন তাদের সীমানার কাছাকাছি ঘোরাফেরা করছে। শঙ্কর তখন তাদের কাছে যায়, যদিও তারা আক্রমণের মেজাজে ছিল না। শঙ্করও তাদের সীমানার কাছে চলে আসে। এতে চীনা ক্যাপ্টেন ক্ষুব্ধ হন এবং তিনি তার লোকদের সাথে শঙ্করকে আক্রমণ করার চেষ্টা করেন, কিন্তু শঙ্করও তাদের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়তে প্রস্তুত ছিল। এটা দেখে চীনা প্লেন পিছু হটে যায়। এখানে যা কিছুই ঘটছিল তার জন্য শঙ্কর তার সিনিয়রদের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি, বরং তারা নিষেধ করা সত্ত্বেও শঙ্কর সেটা মানেনি। যখন সে নিচে আসে তখন তার সিনিয়র, যার নাম শেখাওয়াত, তার উপর খুবই রেগে যান, কারণ শঙ্কর সেরা পাইলট হলেও সে নিয়ম মানত না। শেখাওয়াত তাকে বলেন যে তিনি পাকিস্তান থেকে যুদ্ধ করার চিন্তায় অস্থির, আর শঙ্কর আরেকটি যুদ্ধ শুরু করতে যাচ্ছিল। আসলে পাকিস্তান কিছু ভারতীয় সাবমেরিনে হামলা করেছিল এবং এরপরেও তারা হামলা করার পায়তারা করছিল। তাই শেখাওয়াত পাকিস্তানি সাবমেরিনে হামলা করার পরিকল্পনা করছিলেন। কিন্তু শঙ্করের এই কাণ্ড দেখে তিনি খুবই রেগে যান এবং তাকে সাসপেন্ড করে বলেন যে এর তদন্ত হওয়া উচিত। অর্থাৎ শঙ্করকে ততদিন পর্যন্ত সাসপেন্ড করা হয় যতদিন না কোনো কাউন্সিলর তার ছাড়পত্র দেন। তখন শেখাওয়াত ভারতের সেরা কাউন্সিলরকে চান। আমরা দেখি যে ভারতের সেরা কাউন্সিলর হলেন মুক্তি, যিনি সেই সময় গর্ভবতী ছিলেন। তার স্বামীও একটি সাবমেরিনে আটকে ছিলেন এবং সেটি ছিল পাকিস্তানের নিশানায়। মুক্তি তাকে ফোন করে অনেক কথা শোনায়। তিনি বলেন যে তিনি খুবই কঠিন পরিস্থিতির মধ্যে আছেন আর সে তাকে ছেড়ে চলে গেছে। এরপরে যখন মুক্তি জানতে পারেন যে তার কাছে যে ব্যক্তির ফাইল এসেছে সে হলো শঙ্কর, তখন তিনি অবাক হয়ে যান। তিনি সঙ্গে সঙ্গে তার সিনিয়রের অনুমতি নিয়ে লেহ লাদাখে চলে যান। সেখানে পৌঁছানোর পর তিনি শঙ্করের সাথে দেখা করেন। শঙ্কর তার দিকে ফিরেও তাকায় না, মনে হচ্ছিল সে তার উপর খুবই রেগে আছে। তাই সে তাকে দেখেই সেখান থেকে চলে যায়। এবার গল্পটি 7 বছর পেছনে ফেরানো হয়। আমরা দিল্লির একটি কলেজের দৃশ্য দেখি, যেখানে মুক্তি পিএইচডি এর ছাত্রী ছিলেন এবং এই সময় তিনি একটা থিসিসের উপর কাজ করছিলেন। তার বিশ্বাস ছিল যে তিনি তার থিসিসের মাধ্যমে সহিংসতা সম্পূর্ণরূপে নির্মূল করতে পারবেন। অর্থাৎ যদি কোনো মানুষের মধ্যে বেশি সহিংসতা থাকে তবে তিনি তাকে একজন ভালো মানুষে পরিণত করতে পারবেন এবং সে আর কখনো এমন কাজ করবে না। এই বিষয়ে মুক্তি কথা বলছিলেন, ঠিক তখনই সেখানে শঙ্কর আসে, যে একই কলেজে পড়তো। শঙ্কর সেখানে একটি ছেলেকে মারধর করছিল, কারণ সে ছাত্রনেতা নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিল। এটা দেখে মুক্তি রেগে যান এবং তাকে থাপ্পড় মারার চেষ্টা করেন, কিন্তু শঙ্কর তার হাত ধরে ফেলে। তবে কিছুক্ষণ পরেই সে তার হাত ধরে বলে যে যখন একজন সুন্দরী মেয়ের হাত ওঠে তখন সেটা কারো না কারো গালে পড়তেই হয়। তাই সে মুক্তির কাছে এভাবে থাপ্পড় খেয়ে নেয়। এরপর পুলিশ শঙ্করকে ধরে জেলে বন্দি করে নেয়। অন্যদিকে আমরা মুক্তিকে দেখি, তার শিক্ষক তার থিসিস প্রত্যাখ্যান করেন। তাদের বক্তব্য ছিল যে এই ধরনের হিংস্র মানুষ কখনোই শোধরাতে পারে না। তখন তারা মুক্তিকে বলেন যে যদি সে তার থিসিস অনুমোদন করাতে চায় তবে শঙ্করকে তার মধ্য থেকে সহিংসতা দূর করে দিতে হবে, তাহলেই তারা তার থিসিস অনুমোদন করবেন। মুক্তিও কি আর করবেন, তিনি তার থিসিসের জন্য 4 বছর সময় দিয়েছিলেন। তাই তাকে যে কোনো মূল্যে শঙ্করকে পরিবর্তন করতেই হবে। তাই তিনি এখানেই সিদ্ধান্ত নেন যে তিনি শঙ্করকে বদলে তবেই ক্ষান্ত হবেন। অন্যদিকে শঙ্কর জেলে বন্দী ছিল। প্রথমে তার বাবা, যিনি একজন আইনজীবী, তাকে ছাড়াতে আসেন। শঙ্করকে দেখে তার বাবা তাকে খুবই বকাঝকা করেন। এতে শঙ্কর রেগে গিয়ে জামিন নিতে অস্বীকার করে। সে বলে যে সে অন্য কোনো আইনজীবীর মাধ্যমে জামিন করিয়ে নেবে। এরপর তার বাবা চলে যান, কিন্তু কিছুক্ষণ পরেই মুক্তি তাদের ছাড়াতে আসেন। মুক্তি শঙ্কর এবং তার বন্ধুদের জামিন করিয়ে দেন। এরপর তিনি শঙ্করের সাথে কথা বলেন এবং তার থিসিস সম্পর্কে জানান। তিনি বলেন যে তার শিক্ষক তাকে নোংরা নর্দমার কীট বলেছেন, তাই তিনি তাকে একজন ভালো মানুষে পরিণত করবেন। অর্থাৎ শঙ্করকে সবার সামনে সেই ছেলেটির কাছে ক্ষমা চাইতে হবে এবং তারপর তার সাথে কিছুদিন সময় কাটাতে হবে, যাতে সে একজন ভালো মানুষে পরিণত হয়। শঙ্কর তার কথা মানতে রাজি ছিল, কিন্তু সে তাকে জিজ্ঞাসা করে যে কেন সে তার কথা মানবে। সে কি তার প্রেমিকা নাকি তাকে বিয়ে করবে? মুক্তি তাকে বলেন যে তিনি এই সব করতে পারবেন না, এর বদলে তিনি তাকে ভালো মানুষ বানাচ্ছেন। তখন শঙ্কর তাকে মানা করে চলে যায়। এরপর আসে ভ্যালেন্টাইন্স ডে।
সেদিন আমরা দেখি যে মুক্তি একজন প্রভাষকের সাথে দেখা করেন, যার নাম জোসি। তারা বন্ধু হয়ে যায়। তখনই মুক্তি দেখেন যে শঙ্কর ছাদ থেকে কলেজের সব ছেলেমেয়েদের উপর রকেট ছুড়ছে। মুক্তি তার কাছে যান এবং এর কারণ জানতে চান। শঙ্কর তাকে বলে যে সে একা, তার কাছে এমন কোনো মেয়ে নেই যে তার কাঁধে মাথা রেখে বলবে, শঙ্কর চিন্তা করছো কেন, সব ঠিক হয়ে যাবে। এটা শুনে মুক্তি শঙ্করকে খুশি করার জন্য নিজেই তার কাঁধে মাথা রেখে সেই কথাটি বলেন। এই বিষয়টি শঙ্করের খুবই ভালো লাগে। এবার মুক্তি তাকে অনুরোধ করেন যে সে যেন তার কথা মেনে নেয়। শঙ্কর তাকে বলে যে যদি তার সাথে প্রেম হয়ে যায় তাহলে কি হবে। মুক্তি তখন তাকে স্পষ্টভাবে বুঝিয়ে দেন যে তিনি কখনোই প্রেম করতে পারবেন না, অর্থাৎ প্রেম করার 1%ও সুযোগ নেই। তিনি তার কাজ মনে করে এটি করবেন এবং শঙ্কর যদি প্রেম মনে করে করতে চায় তবে সে নিজের ঝুঁকিতে করবে। তখন শঙ্কর বলে যে ঠিক আছে, কি জানি হয়তো তার একজন নোংরা নর্দমার কীটকেই পছন্দ হয়ে যায়। শঙ্কর তার সাথে থাকতে রাজি হয়ে যায়। এরপর মুক্তি তাকে একজন ভালো মানুষ বানানোর জন্য তার সাথে থাকতে শুরু করেন। তারা একসাথে খুবই খুশি ছিল। শঙ্কর ধীরে ধীরে তাকে ভালোবাসতে শুরু করে। অন্যদিকে মুক্তি তাকে শুধরানোর চেষ্টা করতে থাকেন। তখনই একদিন শঙ্করের বন্ধু তাকে জিজ্ঞাসা করে যে সে মুক্তির সাথে কোনো ফুর্তি করছে কিনা। এর কিছুদিন পর মুক্তি শঙ্করকে প্রফেসর মাথুরের কাছে নিয়ে যান, কারণ তার বিশ্বাস হয়েছিল যে শঙ্কর এখন ঠিক হয়ে গেছে। শঙ্করের পরিবর্তিত আচরণের কারণে মুক্তির থিসিস অনুমোদিত হয়ে যায়। কিন্তু শঙ্কর এখানে প্রফেসর মাথুর এবং ম্যাডামের মাঝে অশ্লীল কথা বলে, যাতে তারা ক্ষুব্ধ হন। ঠিক তখনই সে জানতে পারে যে তার বন্ধুদের সাথে এক বাস চালকের গণ্ডগোল হয়েছে। শঙ্কর দৌড়ে সেখানে যান এবং বাস চালককে মারতে শুরু করে। এটা দেখে মুক্তি অবাক হয়ে যান, কারণ তিনি ভেবেছিলেন শঙ্কর বোধহয় শুধরে গেছে। তাই তিনি যাকে সে মেরেছিল সে লোকটিকে শঙ্করকে থাপ্পড় মারতে বলেন। লোকটি শঙ্করকে থাপ্পড় মারতে ভয় পাচ্ছিল, কিন্তু মুক্তি তাকে বিশ্বাস দেন। তখন লোকটি 3 বার শঙ্করকে থাপ্পড় মারার চেষ্টা করে, আর 3 বারই শঙ্কর সেই লোকটিকে মেরে দেয়। এটা দেখে মুক্তির মনে হলো যে সে মানবে না। তখনই তিনি দেখেন যে প্রফেসর মাথুর আসছেন। শঙ্কর তাকে বলে যে তার এসব আর ভালো লাগছে না, তার শুধু মজা চাই। এটা শুনে মুক্তি তার সাথে ফুর্তি করতে রাজি হয়ে যান, তবে এর বিনিময়ে তিনি তাকে থাপ্পড় খেতে বলেন। শঙ্কর রাজি হয়ে যায়। সে মাথুরের সামনেই সেই লোকটির কাছ থেকে থাপ্পড় খেয়ে নেয়। এতে মাথুরের বিশ্বাস হয় যে শঙ্কর শুধরে গেছে। মুক্তি খুবই খুশি ছিলেন, কিন্তু শর্ত অনুযায়ী তিনি শঙ্করকে হোটেলে নিয়ে যান এবং তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন। এটা দেখে শঙ্কর তাকে মানা করে দেয়। সে বলে যে মুক্তি এইসব তার কাজ মনে করে করছে, কিন্তু সে তার কাছে ভালোবাসা আশা করছিল। এই কারণে শঙ্কর মানা করে দেয়, আর এই বিষয়টি মুক্তির খুবই ভালো লাগে। তিনি খুবই আবেগপ্রবণ হয়ে ওঠেন। এরপর থেকে শঙ্কর মুক্তির সব কথা মানতে শুরু করে এবং সে ধীরে ধীরে সম্পূর্ণ বদলে যায়। একদিন শঙ্কর মুক্তিকে তার মায়ের সম্পর্কে জানায়। একটি ছোট্ট শিশুকে বাঁচাতে গিয়ে তার মা নিজেই আগুনে পুড়ে যান। শঙ্কর মুক্তিকে বলে যে তখন থেকে তার শরীরে এক ধরনের জ্বালা করত। যখন থেকে মুক্তি তার জীবনে এসেছে তখন থেকে তার সেই জ্বালা আর হয় না। কথা বলতে বলতে শঙ্কর তাকে তার মনের কথা জানিয়ে দেয় যে সে তাকে খুবই ভালোবাসে। ঠিক তখনই সেখানে মুক্তির প্রেমিক অভি চলে আসে। মুক্তি তাকে দেখেই দৌড়ে তার কাছে যান এবং তাকে জড়িয়ে ধরেন। এটা দেখে শঙ্করের আত্মা কেঁপে ওঠে এবং সে মানসিকভাবে ভেঙে পড়ে। এবার দৃশ্য আবার বর্তমান সময়ে ফিরে আসে। আমরা দেখি যে মুক্তি শঙ্করের সাথে দেখা করার জন্য জেদ করছিলেন, আর শঙ্কর তাকে এড়িয়ে যাচ্ছিল। মুক্তি তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করেন, যেমন সে ইউপিএসসির জন্য প্রস্তুতি নিচ্ছিল, তাহলে এয়ারফোর্সে কিভাবে যোগ দিল। তারা নিজেদের মধ্যে কথা বলছিল। ঠিক তখনই এয়ারবেজে হামলা হয়। শঙ্কর মুক্তিকে বাঁচিয়ে নিজে দৌড়ে তার দলের কাছে পৌঁছায়, কিন্তু সেখানে তাকে প্লেন উড়ানোর অনুমতি দেয়া হয় না, কারণ মুক্তি তার কাগজে সই না করা পর্যন্ত তাকে কিছুই করতে দেয়া হবে না। এবার দৃশ্য আবার অতীতে ফিরে যায়। আমরা দেখি যে মুক্তি তার প্রেমিকের সাথে বারে ঘুরতে গিয়েছিলেন। অন্যদিকে শঙ্কর খুব মন খারাপ করেছিল। তার বন্ধু তাকে খুব বকাবকি করে, কারণ শঙ্কর তার পেছনে সবকিছু নষ্ট করে দিয়েছে। শঙ্কর রেগে মুক্তিকে খুঁজতে যায়। বাড়ি পৌঁছানোর পরই সে অভির উপর পেট্রোল ছিটিয়ে তাকে হুমকি দেয়। তবে শঙ্কর এখানে মুক্তিকে কিছুই বলে না, শুধু এতটুকুই বলে যে সে যাকে পছন্দ করে তাকে যেন জানিয়ে দেয়, আর তারপর চলে যায়। কিন্তু মুক্তি অভিকেও প্রত্যাখ্যান করেছিলেন, কারণ তিনি পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিলেন। এরপর সন্ধ্যায় মুক্তি শঙ্করের বাড়িতে আসেন। তার অবস্থা দেখে তিনি অবাক হন। মুক্তি বলেন যে এর সব দোষ তার নিজেরই। তিনি তার কাজে এত ব্যস্ত ছিলেন যে শঙ্করের ভালোবাসা বুঝতেই পারেননি। মুক্তি তাকে এটাও বোঝানোর চেষ্টা করেন যে তিনি তার সাথে থাকতে পারবেন না, কারণ তাদের জীবন একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা।
তবে তিনি বলতে পারেননি এবং সবকিছু তার বাবার উপরে ছেড়ে দেন। তাই মুক্তি তাকে তার বাড়িতে ডাকেন যাতে সে তার বাবার সাথে কথা বলতে পারে। এটা শুনে শঙ্কর এবং তার বাবাও খুবই খুশি হন। তারা খুশিতে নাচতে শুরু করেন এবং তারপর কেনাকাটা করতে যান। পরের দিন তারা সেজেগুজে মুক্তির বাড়িতে যান। শঙ্কর একাই ভেতরে যায়। মুক্তির বাবা তাকে পাশে বসান এবং কড়া প্রশ্ন করতে শুরু করেন, যেমন সে কি করছে এবং কত আয় করে। শঙ্কর তাকে বলে যে সে আইনের পড়াশোনা করছে, কিন্তু কিছু আয় করে না। তখন মুক্তির বাবা তার নিজের সম্পর্কে জিজ্ঞাসা করেন। তিনি বলেন, তুমি কি বাইরের নাম ফলক দেখোনি? আগে গিয়ে দেখে আসো আর বলো আমি কে। শঙ্কর তখন উঠে বাইরে গিয়ে দেখে তার বাবার নাম ছিল যশবন্ত বেনিওয়াল, যিনি একজন আইএএস অফিসার ছিলেন। যশবন্ত তখন তাকে তার অবস্থান দেখিয়ে বলেন যে তিনি আইএএস হওয়ার জন্য অনেক পরিশ্রম করেছেন, আর তুমি এক মুহূর্তে সবকিছু পেতে চাও। তখন শঙ্কর বলে, আচ্ছা বলুন, আপনি যেখানে আছেন সেখানে পৌঁছাতে হলে কি করতে হবে? যশবন্ত তখন একটি শর্ত রাখেন। তিনি বলেন যে যদি সে আইএএস এর প্রিলিমিনারি পরীক্ষা পাশ করতে পারে তবে তিনি তার মেয়ের বিয়ে তার সাথে দেবেন। শঙ্কর তাদের শর্ত মেনে নেয়, যদিও মুক্তি তাকে থামান, কারণ আইএএস এর প্রিলিমিনারি পরীক্ষা পাশ করা এতটা সহজ ছিল না। কিন্তু শঙ্কর পুরো উদ্যমে ছিল, তাই সে মুক্তিকে বলে যে সে আজ তার বাড়ি ফিরে চলে যাচ্ছে এবং যখন তার প্রিলিমিনারি পরীক্ষা পাশ হবে তখনই সে ফোন করবে। এরপর সে একটানা পরিশ্রম করে এবং সেরা কোচিংয়ে যোগ দেয়। শঙ্কর 2 বার ব্যর্থ হয়, কিন্তু তৃতীয়বারের চেষ্টায় তার প্রিলিমিনারি পরীক্ষা পাশ হয়ে যায়। তখন সে খুবই রাগান্বিত ছিল। প্রথমে সে সেজেগুজে মুক্তির বাড়িতে যায়। অন্যদিকে আমরা দেখি যে মুক্তি অন্য জগতে বাস করছেন। তিনি শঙ্করের প্রতিশ্রুতি ভুলে গিয়ে 3 বছরের জন্য তিনিও যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন এবং সেখানে জস্তির সাথে থেকে পড়াশোনা করছিলেন। আর যখন 3 বছর পর তিনি বাড়ি ফিরে আসেন তখন তিনি সবার সামনে জস্তির সাথে তার বিয়ের ঘোষণা করছিলেন। কিন্তু তখনই শঙ্করের ফোন আসে। এটা দেখে মুক্তির চোখ কপালে উঠে যায়। তিনি অবাক হন যে এটা কিভাবে হলো। তখনই তিনি ফোন কেটে দেন, কিন্তু সামনেই শঙ্কর দাঁড়িয়েছিল। শঙ্কর এখানে গোলমাল শুরু করে এবং মুক্তিকে খারাপ কথা বলে চলে আসে, কিন্তু কিছুক্ষণ পরেই সে আবার ফিরে আসে এবং পেট্রোল বোমা দিয়ে তার বাড়িতে আগুন লাগাতে শুরু করে। মুক্তি দৌড়ে ঘরে যান এবং দেখেন যে সত্যি শঙ্করের প্রিলিমিনারি পরীক্ষা পাশ হয়ে গেছে। পুলিশ শঙ্করকে ধরার চেষ্টা করে, কিন্তু মুক্তি তাকে নিয়ে একটা ঘরে তালাবদ্ধ হয়ে যান। শঙ্কর প্রচণ্ড রাগে ছিল। সে বলে, আমি বলেছিলাম যে যখনই আমার ফোন আসে তুলে নিও, কিন্তু তুমি ফোন তোলোনি। শঙ্কর এটাও বলে যে আমার শরীরে জ্বালা করছে, মনে হচ্ছে তোমাকে মেরে ফেলি, অথবা নিজে মরে যায়, অথবা দুজন ছাদ থেকে লাফ দিয়ে মরে যায়। মুক্তি বলেন যে যেন সে পাগল না হয়, কারণ সে প্রিলিমিনারি পরীক্ষা পাশ করেছে, এখন সে আইএএস হতে পারে, তাই সে যেন তার জীবনের উপরে মনোযোগ দেয়। কিন্তু শঙ্করের কোনো কিছুতেই কিছু যায় আসতো না। সে তো শুধু তার ভালোবাসার জন্যই এত কিছু করেছিল। অন্যদিকে তার বাবা রাঘব খুব ভয় পেয়েছিলেন যে যদি শঙ্করের উপর হামলা হয় তবে তার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। তাই রাঘব তার ছেলে শঙ্করের জন্য মুক্তির বাবার কাছে পৌঁছান। সেখানে রাঘব তার ছেলের জন্য ক্ষমা চাইছিলেন এবং যশবন্তের কাছে অনুনয় বিনয় করছিলেন। কিন্তু যশবন্তের বক্তব্য ছিল যে তারা নোংরা নর্দমার কীট এবং তাদের এত সাহস যে তারা তার মেয়েকে হাত দেবে। যশবন্ত কোনো মতে রাজি নন, কিন্তু তিনি বলেন যে সেখানে উপস্থিত সবার পায়ে পড়ে ক্ষমা চাইতে হবে। শঙ্করের বাবা সবার পায়ে পড়ে ক্ষমা চাইছিলেন। অন্যদিকে আমরা দেখতে পাই যে মুক্তি খুব ভয় পেয়েছিলেন। তিনি জস্তিকে বলেন যে এমন প্রেমিকরা যখন তাদের প্রেমিকাকে বিয়ের পোশাকে দেখেন তখন তারা তাকে ছেড়ে দেন, তাই তাদের যত দ্রুত সম্ভব বিয়ে করতে হবে। তখনই তিনি দেখেন যে শঙ্করের বাবা তারও পা ছুঁতে চলেছেন। এটা দেখে তিনি তার বাবার উপরে রেগে যান এবং শঙ্করের বাবার কাছে ক্ষমা চান। এরপর শঙ্করকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু তাকে খুবই মারা হয়েছিল, এমনকি তার পায়েরও হাড় ভেঙে গিয়েছিল। রাঘব শঙ্করকে স্কুটারে বসিয়ে বাড়ি নিয়ে যাচ্ছিলেন। রাস্তায় তিনি খুবই আবেগপ্রবণ হয়ে পড়েন এবং বলেন যে যখন সে ছোট ছিল তখন সে প্লেন খুবই পছন্দ করত, তাই যখনই সে প্লেনে চড়ার জেদ করত তখন তিনি তার চোখে কালো কাপড় বেঁধে তাকে সাইকেলে বসিয়ে খুব ঘোরাতেন, যাতে সে প্লেনের মতো অনুভব করত। তিনি এটাও বলেন যে তাদের স্বপ্ন ছিল যে তার ছেলে প্লেন উড়াবে। তখন শঙ্করের বাবা স্কুটার আরো জোরে চালাতে শুরু করেন। এতে স্কুটার স্লিপ করে যায় এবং পড়ে যাওয়ার কারণে শঙ্করের বাবা সেখানেই মারা যান। শঙ্কর খুবই দুঃখ পায়। সে তার বাবার দেহ নিয়ে বেনারসে পৌঁছায় এবং সেখানে শেষকৃত্য করার সময় এক পণ্ডিত তার সামনে আসেন। সেই পণ্ডিত শঙ্করকে দেখেই বুঝতে পেরেছিলেন যে সেও প্রেমে পাগল হয়ে গেছে।
তিনি তাকে বোঝান যে সে যে মেয়ের পিছনে ছুটছে তাকে সে কখনোই পাবে না, তাই সে যেন এমন কিছু করে যাতে মেয়েটি নিজেই কাঁদতে কাঁদতে তার কাছে আসে এবং তার পায়ে পড়ে। শঙ্কর সব বুঝতে পারে। সে বেনারস থেকে গঙ্গা জল নিয়ে যায় এবং মুক্তির বাড়িতে পৌঁছায়, যেখানে তার হলদি অনুষ্ঠান হচ্ছিল। শঙ্কর তখন বলে যে তার বাবার দাহ করতে গিয়েছিল এবং ভাবল গঙ্গা জল নিয়ে যায়। তার মানে ছিল যে মুক্তি পুণ্যের কাজ করতে যাচ্ছে, কিন্তু প্রথমে তার পাপ তো ধুয়ে নিক। শঙ্কর গঙ্গা জল তার উপর ঢেলে দেয় এবং এটাও বলে যে শঙ্কর চাই তোমার একটি ছেলে হোক, আর যখন সে কারো প্রেমে পড়বে তখন সে বুঝতে পারবে যে কেউ যখন কারো প্রেমে পড়ে তখন তারাও তো কারো সন্তান হয়। শঙ্কর চলে যায়, কিন্তু মুক্তি অবাক এবং খুবই আবেগপ্রবণ ছিলেন। অন্যদিকে শঙ্কর নিজেও আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু তখনই সে দেখে যে তার মাথার উপর দিয়ে একটি প্লেন উড়ে যাচ্ছে। এটা দেখে সে তার মন বদলে ফেলে, কারণ এখন তাকে পাইলট হতে হবে। সে আবার পড়াশোনায় লেগে যায় এবং এয়ারফোর্সে যোগ দেয়। অন্যদিকে যেদিন রাতে শঙ্কর তার বাড়িতে এসেছিল সেই রাতেই মুক্তি তার বিয়ে ভেঙে শঙ্করের বাড়িতে গিয়েছিলেন। অর্থাৎ তিনি শঙ্করের ভালোবাসা মেনে নিয়েছিলেন এবং বিয়ে করতেও রাজি ছিলেন, কিন্তু শঙ্কর সেখানে ছিল না। মুক্তি তাকে অনেক খোঁজেন, কিন্তু নিজেও অতিরিক্ত নেশাগ্রস্ত থাকতেন, যার ফলে তার শরীর খুবই খারাপ হয়ে গিয়েছিল এবং ব্লাড ক্যান্সার হয়ে যায়। তার বাবাও এই অবস্থা সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করেন এবং হাসপাতালে ভর্তি হন। শঙ্করের সিনিয়র শেখাওয়াত তার সাথে দেখা করতে আসেন। তিনি জানতে পেরেছিলেন যে সে একটি মেয়ের জন্য দুর্বল হয়ে পড়ছে। শেখাওয়াত চান যে তার সেরা পাইলট ফিরে আসুক, কারণ তাদের এলাকায় হামলা হচ্ছে। কিন্তু সমস্যা ছিল যে মুক্তি সেই কাগজে সই না করা পর্যন্ত শঙ্কর প্লেন উড়াতে পারবে না। শঙ্কর মুক্তির সাথে দেখা করে। মুক্তি তাকে বলেন যে মেয়েরা সবসময় রাজকুমারের স্বপ্ন দেখে, কোনো শ্রমিকের নয়, আর তারা ভালোবাসায় বিচক্ষণতা খোঁজেন। মুক্তি তখন তার কাছে ক্ষমা চান এবং বলেন যে তিনি তাকে ভালোবাসেন, কিন্তু শঙ্কর এটা শুনে হাসতে থাকে। মুক্তি তাকে বলেন যে তিনি জানতেন শঙ্কর মানবে না, তাই তিনি এখানে ভালোবাসার ইজহার করতে আসেননি, বরং তার সন্তানের জন্য এসেছেন। তার স্বামী সাবমেরিনে ছিলেন, যিনি হামলায় আটকে পড়েছিলেন। তার সন্দেহ ছিল যে তিনি বাঁচবেন কিনা, তাই তিনি মুক্তি চেয়েছিলেন যে শঙ্কর যেন না যায় এবং তার সন্তানের খেয়াল রাখে। শঙ্কর মানছিল না। সেও তাকে অনেক কথা বলে যে এই ভালোবাসায় তার আর ভালো লাগছে না, এখন সে শুধু তার দেশের জন্য লড়তে চায়। ঠিক তখনই মুক্তির রক্তপাত শুরু হয়, অর্থাৎ তার সন্তানের জন্ম হতে যাচ্ছিল। শঙ্কর মুক্তিকে তুলে দৌড়ে হাসপাতালে নিয়ে যায় এবং মুক্তি তাকে বলেন যে তিনি শঙ্করের ভালোবাসায় নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন, তাই তিনি খুব বেশি মদ্যপান করতেন। তার বাবা চেয়েছিলেন যে তিনি যেন বিয়ে করে নেন, কারণ যদি তিনি মারা যান তবে তাদের বংশ থাকবে না। এই কারণে মুক্তি জোস্তিকে বিয়ে করেন, যদিও তিনি শুধু শঙ্করের সন্তান চেয়েছিলেন। শঙ্কর বলে যে সে এই সন্তানকে বড় করবে, তাহলে সে নোংরা নর্দমার কীট হবে। তখনই মুক্তি বলেন যে তিনি একজন নোংরা নর্দমার কীটকে ভারতের সেরা পাইলট হতে দেখেছেন। শঙ্কর ওয়াদা করে যে সে অবশ্যই ফিরে আসবে, যদি না আসে তবে সে তার স্বামী অর্থাৎ জোস্তিকে বাঁচিয়ে আনবে। মুক্তিও সই করে দেন, যার ফলে শঙ্কর প্লেন উড়ানোর জন্য দৌড়ে যায়। শঙ্কর তেজস প্লেনে উড্ডয়ন করে এবং শত্রুদের বেশ কয়েকটি জাহাজ ধ্বংস করে দেয়। ভারতীয় জাহাজে জোস্তিও ছিলেন, কিন্তু তিনি শত্রুদের নিশানায় ছিলেন। শঙ্কর মনে করে যে যদি জোস্তির জাহাজকে বাঁচাতে হয় তবে তাকে শত্রুদের শেষ জাহাজটিকেও উড়িয়ে দিতে হবে, কিন্তু শঙ্করের প্লেনে আগুন লেগে গিয়েছিল, যার ফলে সে গুলি চালাতে পারছিল না। এই কারণে সে সিদ্ধান্ত নেয় যে সে সরাসরি শত্রুর জাহাজে তেজস প্লেনটি বিধ্বস্ত করে দেবে। শঙ্কর তার প্লেনটি শত্রুর জাহাজে বিধ্বস্ত করে দেয়, যার ফলে শত্রুরাও শেষ হয়ে যায় আর শঙ্করও মারা যায় এবং এদিকে জোস্তিও বেঁচে যান। অন্যদিকে অবশেষে মুক্তির সন্তানের জন্ম হয়, কিন্তু মুক্তিও মারা যান। আর এরকম হৃদয় বিদারক একটা সিন দেখিয়ে শেষ হয়ে যায় মুভিটি। ধানুষ এবং কৃতি শ্যাননের দুর্দান্ত অভিনয় দেখার জন্য হলেও এই মুভিটি আপনারা হলে গিয়ে উপভোগ করুন। মুভিটির কাহিনী আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।